প্রত্যেক সুন্দর জায়গার নিজস্ব একটা রহস্য থাকে। আর কিছু সৌন্দর্যকে ছুঁয়ে দেখতে হলে একটু খাটুনি করতেই হয়। মেঘের দেশে যাওয়ার তেমনই এক নাম, লেপচাখা। প্রায় 5 কিলোমিটার এক পাহাড়ি চড়াই আর পাথুরে পথ পার হওয়া। প্রতিটা পদক্ষেপে যেমন ক্লান্তি ছিল, তেমনি প্রতিটি বাঁকে লুকিয়ে ছিল এক অজানা শিহরণ। এই পথ শুধু একটা গ্রামে নিয়ে যায় না, যেন শহরের সব ব্যস্ততা থেকে অনেকটা দূরে নিয়ে যায়। অবশেষে যখন পাহাড়ি পথ পেরিয়ে চোখের সামনে ভেসে উঠল ছবির মতো শান্ত একটা গ্রাম, সব ক্লান্তি যেন মুহূর্তেই মেঘের মতো উড়ে গেল। বক্সা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দেখা এই সবুজ ক্যানভাস সত্যি রূপকথার চেয়ে কম কিছু নয়। চলুন আজ আপনাদের নিয়ে চলি মেঘ আর পাহাড়ের কোলে ঘেরা এমনই এক স্বর্গরাজ্যে। স্বাগতম আমাদের লেপচাখা ভ্রমণের গল্পে। এবারের লেপচাখা ভ্রমণের গল্পটি শুরু হয়েছিল সকালের ঘুম ভাঙা ক্লান্ত মুখ নিয়ে আলিপুরদুয়ার পৌঁছানো থেকে। মনে ছিল শুধু একটাই ভয়, যদি জয়ন্তী যাওয়ার বাসটি মিস হয়ে যায়। যাই হোক, সবশেষে প্রতীক্ষার অবসান হলো। বাসটি আলিপুরদুয়ার চৌপতিতে পৌঁছতেই উঠে পড়লাম আর কোনো রকমে সিট পেয়ে গেলাম। বলে রাখি, এই বাসটি কোচবিহার থেকে সকাল 6:30 নাগাদ ছাড়ে এবং 7টা নাগাদ আলিপুরদুয়ার পৌঁছয়। বাস স্ট্যান্ডে কিছুক্ষণ থেমে থাকার পর বাসটি ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। আমরাও ধীরে ধীরে শহরের ব্যস্ত কোলাহল পরিবেশকে কাটিয়ে নীরব শান্তিময় ডুয়ার্সের জঙ্গলে মাঝ বরাবর চলতে শুরু করলেন। আধ ঘন্টার মধ্যেই প্রায় 8টা নাগাদ বাসটি আমাদের 28 বস্তিতে নামিয়ে চলে গেল জয়ন্তীর উদ্দেশ্যে। তারপর সেখান থেকে একটি মারুতি ভ্যান রিজার্ভ করে নিলাম। কথা হলো আমাদের 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে যাবে, যার জন্য 400 টাকা দিতে হবে। তাই একটু বার্গেনিং করে নেওয়া ভালো। যাই হোক, যখন গাড়ি ছেড়ে দিল, শুরু হলো পাহাড়ি ঢেউ খেলানো রাস্তা আর চারিদিকে এত মুগ্ধকর পরিবেশ যা আমাদের মনকে আরও উদ্বেগে ভরিয়ে দিল। সবুজ বনভূমির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে সান্তালা বাড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। আমরা ড্রাইভার দাদাকে আগেই বলে রেখেছিলাম যে সান্তালা বাড়িতে আমরা ব্রেকফাস্ট করব, তাই আমাদের কিছুক্ষণের জন্য সেখানে নামিয়ে দিল। আমরা সেখানে সকালে ব্রেকফাস্ট করে নিলাম মোমো দিয়ে। পাহাড়ে আসবো আবার মোমো খাবো না, তা কি হয়? এরপর সেখান থেকে গাইড দাদাকে নিয়ে গাড়িতে উঠে 0 পয়েন্টের উদ্দেশ্যে চললাম। আর বলে রাখি, এখানে কিন্তু গ্রুপ প্রতি একজন গাইড ম্যান্ডেটরি। গাইড চার্জ নিয়েছিল 500 টাকা। 0 পয়েন্টে আমাদের নামিয়ে দেওয়া হলো। এরপর শুরু হলো পাহাড়ি পথ ধরে প্রায় 5.5 কিলোমিটার ট্রেকিং। তবে সবাই একটু এক্সাইটমেন্টে ছিলাম। যদিও বা আমি এর আগে 2বার লেপচাখা গিয়েছিলাম, তবু মনে এক আলাদাই অনুভূতি ছিল। কিছুটা পথ হাঁটার পর পেয়ে গেলাম বক্সা ভিউ পয়েন্ট, যেখান থেকে আমাদের ডুবার্সের জঙ্গল, নদী উপর থেকে দেখতে পাওয়া যায়। এই যাত্রাপথ পেরোতে অনেক কষ্ট হলেও প্রকৃতির শুদ্ধ বাতাস, হাঁটাপথের পাশে এত এত প্রজাপতি, নানা ধরনের পাহাড়ি ফুল, ঝর্ণার জলের শব্দ, এসব যেন সমস্ত ক্লান্তিকে ভুলিয়ে দেয়। আমরা যত এগোতে থাকলাম পরিবেশটি ততই যেন আরো রোমাঞ্চকর হয়ে উঠল। এই যে এই ঝর্ণাটা দেখা যাচ্ছে, এই ঝর্ণাটি জল এখান থেকে উৎপত্তি। এইদিকে দেখলে এদিকে কোনো জলই নেই, এখানে কোনো জল নেই। যেতে যেতে রাস্তার পাশে মাঝে মাঝে দোকান পাওয়া যায়। সেখানে প্রায় সব প্রয়োজনীয় জিনিসই পাবেন, তবে দাম একটু বেশি। আর তা তো হবেই, তারাও তো অনেক কষ্ট করে এত উপরে নিয়ে আসে বিক্রি করার জন্য। পাখির ডাক, নানা রঙের ফুল, এবড়ো-খেবড়ো, কখনো ঢালু কখনো উঁচু রাস্তা, এসব পেরিয়ে জঙ্গলে ফাঁক দিয়ে বক্সা ফোর্টের লাল রঙের টিন দেখতে পেয়ে অনেকটা স্বস্তি পেলাম। অবশেষে পৌঁছে গেলাম সেই বক্সা ফোর্ট, যেটি একসময় ভুটান রাজার অধীনে ছিল। তারপর সেটি ব্রিটিশদের অধীনে চলে যায়। যাই হোক, তবে আমরা সেদিন এর ভেতর যাইনি, আরও অনেকটা পথ হাঁটতে হবে বলে। তবে শুনতে পেলাম 15ই আগস্টের দিন এই মাঠটিতে ফুটবল খেলা হয়। তারপর আবার পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য, লেপচাখা, এক মেঘের রাজ্য। হোমস্টেতে পৌঁছে
আমরা কিছুক্ষণ বাইরে বসে দু চোখ ভরে পাহাড়ের দিকে তাকিয়েছিলাম। তারপর বসে পড়লাম বাড়ি থেকে বানিয়ে আনা ম্যাগি নিয়ে। সবাই একটু টিফিন করে নিলাম। এরপর সবাই ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছু প্যাকেজের মধ্যে ইনক্লুড ছিল, যা ছিল জনপ্রতি 1000 টাকা। দুপুরে সাদা ভাত, ডাল, ভাজি, বেগুনি, পেঁয়াজ, লঙ্কা আর ডিম কারি দিয়ে খাওয়াটা বেশ জমে গিয়েছিল। লাঞ্চ শেষে কিছুক্ষণ রেস্ট করে বেরিয়ে পড়লাম আশেপাশে গ্রামটি একটু ঘুরে দেখতে। সেখান থেকে আসতেই আমাদের হোমস্টে দিদি ইভিনিং স্ন্যাক্সে বানিয়ে দিল অনেকগুলো পকোড়া আর চা। সন্ধ্যাবেলায় চা খেতে খেতে পাহাড়ের উপর থেকে নিচের সমভূমিটাকে দেখতে সত্যি অসাধারণ লাগছিল। এরপর রাতে চিকেন কষা দিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। এই হচ্ছে আজকে ল্যাপচাকা থেকে সকালের ওয়েদার। মানে আজকে রোদটা প্রচণ্ড, মানে এখানে তো যাওয়াই যায় না, খুবই গরম। এই সাইডে একটু আরাম আছে তবু। তো কিছুক্ষণ পরে বেরোবো, ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো। এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করে এসে রেডি হয়ে তারপর বেরিয়ে পড়বো বাড়ির পথে। এই হচ্ছে মর্নিং ভিউ। এখন বাজে সকাল 9টা। একটা সুন্দর একটা ফুরফুরে এদিকে হাওয়া আসছে, ভালো লাগছে খুবই। পাহাড়ে একটা অদ্ভুত ক্ষমতা আছে জানেন, ও আপনাকে খুব সহজে আপন করে নেয়, আর যখন ফেরার সময় হয় ঠিক ততটাই শক্ত করে আটকে রাখে। লেপচাখার এই মেঘ, এই শান্ত হোমস্টে আর সকালের চায়ের কাপে ধোয়া ওঠার মুহূর্তগুলো ছেড়ে আজ একদমই আসতে ইচ্ছে করছিল না। মনটা বলছিল থাক না, আর 2 দিন থেকেই যাই। কিন্তু বাস্তব তো আর গল্পের মতো চলে না। মন না চাইলেও বাড়ি তো ফিরতেই হবে। ছুটির মেয়াদ শেষ, তবে যাওয়ার সময় লেপচাখা আমাকে খালি হাতে ফেরাচ্ছে না। নিয়ে যাচ্ছি এক বুক বিশুদ্ধ অক্সিজেন, কিছু সাধারণ মানুষের ভালোবাসা আর অনেকগুলো না ভোলা স্মৃতি। পাহাড় ছাড়ছি ঠিকই, কিন্তু মনের মধ্যে একটা অংশ বোধ হয় এই লেপচাখাতেই রেখে গেলাম। সবে মাত্র বক্সা ফোর্টে পৌঁছলাম। এই বক্সা ফোর্ট কালকে যাওয়ার সময় তো ঢোকা হয়নি। তো এই হচ্ছে মাঠ। 15 আগস্টে এখানে ফুটবল খেলা হয়ে থাকে, ফুটবল প্রতিযোগিতা। তো শুনলাম বক্সা ফোর্ট নাকি এখন খোলা আছে, তো দেখি উপরে যাওয়ার চেষ্টা করব। এই হচ্ছে বক্সা ফোর্টের প্রবেশদ্বার। তো চলো ভেতরে যাই। ফেরার পথটা হয়তো একটু ভারী, কিন্তু এই বাড়ি ফেরার গল্পটাই তো আবার নতুন কোনো ট্রিপে বের হওয়ার অনুপ্রেরণা দেবে। লেপচাখা, আজকের মতো বিদায়। খুব শীঘ্রই আবার দেখা হবে।